কোনো দল বা ব্যক্তি নয়, জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড দেশের জনগণ। বিবিসি বাংলাকে তারেক রহমান। নির্বাচনের আগেই দেশে ফেরার প্রত্যাশা। দেশে কমেছে গাড়ি, ফ্ল্যাট বিক্রি, স্থবির বিয়ের বাজার। রাজনৈতিক অস্থিরতা ও নির্বাচনী কারণ বলছেন অর্থনীতিবিদরা। ইলেকশনের টাইম আসতেছে, যত কাছে আসতেছে মানুষজন একটু ভয় পাচ্ছে যে অ্যাকচুয়ালি এইটা সিনারিওটা কোন দিকে যাবে। যেটা গাড়ি পারচেজ করছে না, একইভাবে জমি পারচেজ করছে না, এইভাবে অন্যান্য এক্সপেন্সিভ জায়গায় ল্যান্ড পারচেজ করছে না। উজানের ঢলে তিস্তার পানি বেড়ে প্লাবিত লালমনিরহাট, নীলফামারী, রংপুরের নিম্নাঞ্চল। পানি নামতে শুরু করলেও কমেনি ভোগান্তি। মহাপরিকল্পনা বাস্তবায়নের তাগিদ। আকস্মিক বন্যা, ভূমিধসে পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে প্রাণহানি বেড়ে 28। আটকা অসংখ্য পর্যটক। নেপালেও পরিস্থিতির অবনতি। মৃতের সংখ্যা ছাড়ালো অর্ধশত। এবং আলোচিত বিবিসি নির্বাচন আজ। শুরুতে তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস মিললেও কমেছে জৌলুস। ভোট দিবেন 156 কাউন্সিলর। স্বাগত। এখন বানিয়েছে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি সুমাইয়া রাত্রি। আগামী নির্বাচনে জনগণের মাঝেই থাকার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, কোনো দল বা ব্যক্তি নয়, দেশের জনগণই জুলাই গণ অভ্যুত্থানের প্রকৃত মাস্টারমাইন্ড। সোমবার বিবিসি বাংলাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, গণমাধ্যমে কথা বলেছেন, কিন্তু স্বৈরাচারী সরকার পত্রিকায় ছাপাতে দেয়নি। নির্বাচনের আগে দেশে আসবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক কর্মী হিসেবে রাজনীতি ও নির্বাচন ওতপ্রোতভাবে জড়িত। জনগণের একটা প্রত্যাশিত নির্বাচনে কিভাবে দূরে থাকবেন তিনি। দ্রুত দেশে ফেরার কথা জানিয়ে তিনি বলেন, সঙ্গত কারণেই দেশে ফেরা হয়নি। দেশে ফেরা নিয়ে কোনো শঙ্কা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, বিভিন্ন জায়গা থেকে শঙ্কার কথা শুনেছি, সরকারের কাছ থেকেও অনেক সময় শঙ্কার কথা শুনেছেন বলেও জানান তিনি। তবে শেষ পর্যন্ত দেশে ফিরে নির্বাচনে লড়বেন বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমাদের রাজনৈতিক সমকল ক্ষমতার উৎস জনগণ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং বিশ্বাস করতে চাই, যে দলের ব্যক্তিরা বা যে দল মানুষ হত্যা করে, মানুষ গুম করে, মানুষ খুন করে, দেশের মানুষের অর্থ সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে, জনগণ তাদেরকে সমর্থন করতে পারে বলে আমি মনে করি না। জনগণ যদি সমর্থন না করে কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক সংগঠনকে, তাদের টিকে থাকার তো কোনো কারণ আমি দেখি না। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশে অর্থনীতির নানা সূচক ঊর্ধ্বমুখী হলেও স্থবির গাড়ি, ফ্ল্যাট ও বিয়ের বাজার। 2022 থেকে 2025 সালের মধ্যে গাড়ি বিক্রি নেমেছে অর্ধেকে। রিকন্ডিশনড গাড়ির বাজার প্রায় ক্রেতা শূন্য। আবাসন খাতে বিক্রি নেমে এসেছে আগের তুলনায় প্রায় অর্ধেক। এদিকে বিয়ের সংখ্যাও কমেছে প্রায় 50%। অর্থনীতিবিদরা বলছেন, রাজনৈতিক অস্থিরতা ও নির্বাচনকে কেন্দ্র করে তৈরি হয়েছে অপেক্ষার মানসিকতা, ফলে থমকে গেছে অর্থপ্রবাহ। বিস্তারিত জানাচ্ছেন সাদাত অফরো। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতি বদলেছে, নেতা বদলেছে, কিন্তু প্রশ্ন রয়ে গেছে, দেশের অর্থনীতি এখন কোন পথে? গাড়ি, বাড়ি কিংবা বিয়ের বাজারে কি চলছে? জীবনযাত্রা ফিরেছে কি পুরনো গতিতে? বেসরকারি তথ্য বলছে 2022 সালের জানুয়ারি থেকে 2025 সালের জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে গাড়ি বিক্রির পরিমাণ অর্ধেকে নেমে এসেছে। রাজধানীর মিরপুর, ধানমন্ডি ও তেজগাঁওয়ের রিকন্ডিশন গাড়ির শোরুমগুলো প্রায় ক্রেতা শূন্য। বিক্রেতারা বলছেন, বিক্রি কমে গেছে প্রায় 50 থেকে 60 ভাগ। এখন বর্তমানে মাসে একটাও হচ্ছে না, কোনো সময় একটা হয়, দুইটা হয়, কোনো সময় হয় না। নতুন গাড়ির বাজারেও প্রায় একই চিত্র। দেশীয় উদ্যোক্তারা বলছেন, অনিশ্চিত বিনিয়োগ পরিস্থিতি আর রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে নতুন গাড়ি কেনার আগ্রহ কমেছে উল্লেখযোগ্য হারে। কর বাড়ানোর ক্ষেত্রে খাত সংশ্লিষ্টদের পরামর্শ নেওয়া, সরকারকে উদ্যোক্তা বান্ধব ভূমিকা গ্রহণ করার আহ্বান জানান ব্যবসায়ীরা। যেহেতু বাংলাদেশ ব্যাংক রিজার্ভ বাড়তেছে, জিনিসপত্রের দাম কমবে, ডলারের দাম কমবে, পিপল আর মুভিং ফরওয়ার্ড মোর অফ আ লাক্সারি আইটেম। বাট এখন যতই দ্রুত ইলেকশনের টাইম আসতেছে, যত কাছে আসতেছে মানুষজন একটু ভয় পাচ্ছে যে অ্যাকচুয়ালি এইটা সিনারিওটা কোন দিকে যাবে। ম্যানুফ্যাকচার হিসেবে আমরা আছি, আমাদের হাতে গোনা 3-4টা অ্যাসেম্বলি আছে, এদের সাথে কথা বলতো যে ট্যাক্সটা বাড়ানোর তো কোনো মানে হয় না।
এই কামিং ফেব্রুয়ারি মার্চের দিকে কিন্তু গাড়ির দাম কিন্তু অনেক বেড়ে যাবে। সো আমি যদি বলি যে কিছু কিছু জিনিস তারা ভালোভাবে নিছে, বাট কিছু কিছু জিনিস তারা কিছু কিছু অ্যাসোসিয়েশনের সাথে কথাবার্তা বলে এবং তাদের কথাগুলো একটু ভ্যালুয়েশন করে তার করা উচিত। অন্যদিকে ফ্ল্যাটের বাজারের রিহাবের পরিসংখ্যান বলছে 2010-11 সালে যেখানে গড়ে 15,000 ফ্ল্যাট বিক্রি হতো, 2024-25 অর্থ বছরে তা কমে দাঁড়িয়েছে 8 থেকে 10,000-এ। অর্থনৈতিক মন্দা, নির্মাণ সামগ্রীর মূল্যবৃদ্ধি এবং ড্যাপের নতুন বিধিনিষেধ আবাসন খাতে ভর করেছে অস্থিরতা বলছেন বিশ্লেষকরা। এছাড়াও প্রতি নির্বাচনের ন্যায় এই বছরও বাজার ফাটা যাবার শঙ্কা জানান তিনি। গত বছরের তুলনায় এই বছর ব্যবসা খুব একটা ভালো না। আমি বললাম প্রথমে যে ড্যাবের কারণে। দেখেন যে নির্বাচন বছরে কিন্তু শুধু এই বছর না, প্রত্যেক বছরই ব্যবসায়ী কিন্তু কিছুটা স্লো চলে, এবং শুধু আমাদের রিহাব না, রিয়েল এস্টেট ব্যবসা না, প্রত্যেকটা ব্যবসায়ী কিন্তু তাদের ডিসিশন নেয় নির্বাচনের পরে। গাড়ি বাড়ির পাশাপাশি থমকে গেছে বিয়ের বাজারও। কাজী অফিসগুলোর হিসেব বলছে অভ্যুত্থানের পর থেকে বিয়ের সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছে। গত বছর হয়েছে প্রায় 200 বিবাহের মতো, আর এই বছর এই পর্যন্ত প্রায় 50 থেকে 60 হয়েছে। আর সামনে যে কয়েক মাস আসছে, বিশেষ করে শীত সিজনে একটু বেশি হয় কাজ। অর্থনীতিবিদরা বলছে বাজারে এখন এক ধরনের অপেক্ষার মানসিকতা কাজ করছে। অনানুষ্ঠানিক খাতে ব্যয় কমা অর্থনীতির উপর প্রভাব ফেলছে। অন্যদিকে নির্বাচনকে সামনে রেখে অনেকেই হাতে টাকা রাখছেন, কিন্তু কোথাও বিনিয়োগ করছেন না। যে বাংলাদেশের হাই ট্রানজ্যাকশন ভ্যালু যেগুলো, সেগুলোর পিছনে দুর্নীতি একটা বড় জায়গা। অতএব সরকার একটা রিস্ক ফ্যাক্টর তাদের জন্য হিসাবে কাজ করছে, যে কারণে তাদের ডিমান্ড থাকা সত্ত্বেও এখন পারচেজ করছে না। যেটা গাড়ি পারচেজ করছে না, একইভাবে জমি পারচেজ করছে না, এইভাবে অন্যান্য এক্সপেন্সিভ জায়গায় ল্যান্ড পারচেজ করছে না। গাড়ির চাকা, ফ্ল্যাটের ইট কিংবা বিবাহের মঙ্গল ঘটনা সবকিছুই যেন এখন অপেক্ষায়। সরকারি হিসেব বলছে কমে এসেছে মূল্যস্ফীতি, কিন্তু সেই তুলনায় অর্থনীতির যেই গতি সেটি এখনো চাঙ্গা হয়নি। আর যারা বিশ্লেষক আছে তারা বলছে এই অস্থিতিশীলতা কেবলমাত্র আগামী নির্বাচনকে কেন্দ্র করে। তবে এবার দেখার বিষয় আগামী নির্বাচনের পরে অর্থনীতির গতি কতটা বেগবান হয়। শাহাদাত আফ্র, এখন, ঢাকা। কয়েক ঘন্টার ব্যবধানে কমতে শুরু করেছে তিস্তার পানি। গত রাতে তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার উপরে প্রবাহিত হলেও এখন তা নিচে নেমেছে। এর আগে তিস্তার উজানে ভারতীয় অংশে অতিবৃষ্টির কারণে সৃষ্ট ঢলে গতকাল দুপুর থেকেই পানি বাড়তে থাকে। রাত 12টায় তা বিপদসীমার 36 সেন্টিমিটারের উপরে প্রবাহিত হয়। এতে নীলফামারী, লালমনিরহাট ও রংপুরে তিস্তা সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়। বিশেষ করে লালমনিরহাটের মহিষাখোচা ইউনিয়নের কিছু এলাকা তলিয়ে যায়। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, পানি ক্রমাগত নেমে যাচ্ছে, তবে ভুক্তভোগীদের দাবি যত দ্রুত সম্ভব তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের। ভারতের সিকিম অঞ্চলে ভারী বর্ষণ আর উজানের ঢলে তিস্তা নদীর পানি বেড়েছে, প্রবাহিত হচ্ছে বিপদসীমায়। এতে তীরবর্তী নিম্নাঞ্চলে দেখা দিয়েছে বন্যার শঙ্কা। এ নিয়ে আরও জানাতে তিস্তা ব্যারেজ থেকে যুক্ত হয়েছেন আমিরুল বাপ্পি। বাপ্পি, পানির বিপদসীমার নিচে নেমেছে কিনা এবং তিস্তার পানির সবশেষ পরিস্থিতিকে জানতে চাই আপনার কাছ থেকে। রাত্রি সর্বশেষ যে 9টার আপডেট, সেই 9টার আপডেট অনুযায়ী তিস্তার পানি এখন বিপদসীমার 3 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং আপনাকে জানিয়ে রাখি যে ভারতের যে তিস্তার যে উত্তর অংশ, অর্থাৎ যে শুরু সিকিম অংশে, সেই সিকিম অংশে গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টিপাত এবং বৃষ্টিপাতের ফলে যে উজানের ঢল সৃষ্টি হয়েছিল, সেই উজানের ঢলের ফলেই এই তিস্তা নদীতে পানি বেড়েছে। এবং আমরা দেখেছি যে ভারতের শিলিগুড়ি অংশে এবং সিকিমের অংশে বেশ কিছু ভূমিধসের ঘটনা ঘটেছে, ব্রিজ কালভার্ট ভেঙে গেছে। তো সেই তুলনায় আসলে বাংলাদেশে ক্ষয়ক্ষতির পরিমাণ নেই বললেই চলে। গত রাত 12টায় সর্বোচ্চ 35 সেন্টিমিটার উপর দিয়ে বইছিল তিস্তার নদীর পানি, যেটি এরপরেই কমতে থাকে ক্রমাগতভাবে। এবং সকাল 6টায় সেটি 10 সেন্টিমিটার উপরে ছিল, 7টায় 5 সেন্টিমিটার উপরে ছিল এবং তার পরবর্তীতে 9টায় 3 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং এই যে পানি বেড়েছিল, এর বৃদ্ধির ফলে কিছু
নিম্নাঞ্চল, একদম তিস্তা তীরবর্তী কিছু নিম্নাঞ্চল, বিশেষ করে লালমনিরহাটের আদিতমারি উপজেলার কিছু নিম্নাঞ্চল, যেমন মহিষকোচার একটি ইউনিয়ন আছে, সেখানকার কিছু ঘরবাড়ি আসলে পানির নিচে তলিয়ে যায় এবং রাস্তাঘাট তলিয়ে যায়। এছাড়া তেমন কোনো ক্ষয়ক্ষতির সংবাদ আমরা এখনো পর্যন্ত পাইনি। এবং পানি উন্নয়ন বোর্ড বলছে এই যে পানি যে কমতে শুরু করেছে এবং এই ধারা অব্যাহত থাকবে, যতই আসলে ভাটির দিকে যাবে ততই এই পানির যে তীব্রতা, এই তীব্রতাটা কমতে থাকবে। কারণ এখান থেকে যেহেতু তিস্তার আসলে এই বিষয়টি ফ্লাশ ফ্লাড বলা হয়ে থাকে পানি উন্নয়ন বোর্ডের ভাষায়, যে হুট করেই আসলে পানি বেড়ে যায় এবং তেমনি হুট করে আবার পানি নেমেও যায়। সুতরাং দীর্ঘস্থায়ী বন্যা বা দীর্ঘস্থায়ী ক্ষয়ক্ষতির যে বিষয়টি সেটি আসলে আমরা দেখি না। বরঞ্চ একটা ব্যাপার ঘটে থাকে যে তিস্তার এই যে ফ্লাশ ফ্লাডের ফলে যে প্রচুর পরিমাণে পলি জমে থাকে, সেই পলিতে কিন্তু এই পানি কমে গেলে যে চর জাগবে, সেই চরের মধ্যে প্রচুর পরিমাণে ফসল হবে, যে ফসলগুলোর মধ্যে রয়েছে কুমড়া, বাদাম, সরিষা সহ বেশ কিছু ফসল, অর্থকরী ফসল, সেগুলো কিন্তু মানুষজন তারা চাষবাস করে বেশ লাভের মুখী দেখে বলা যায়। আর এই যে তিস্তার যে পানি বৃদ্ধির বিষয়টি, এটি হঠাৎ করে একদম এই পানি উন্নয়ন বোর্ড এবং আবহাওয়া অধিদপ্তরের একটি সূত্র বলছে যে এই মৌসুমের শেষ যে বৃষ্টি বলয়, সেই বৃষ্টি বলয়ের কারণেই যে তিস্তার যে উজান অর্থাৎ সিকিম অংশে এই ভারী বর্ষণ হয়েছিল এবং ভারী বর্ষণের ফলেই এই উজানের ঢলটি তৈরি হয়েছিল। তো সব মিলিয়ে এখন পর্যন্ত যে পানির যে অবস্থা, তাতে করে একদম কমার দিকেই আছে। তিস্তা ব্যারেজের যে গেটগুলি আছে 44টি, সেটি সবগুলোই খুলে দেওয়া আছে এবং এই পানি কিন্তু দ্রুত নেমে যাচ্ছে বলে আমরা জানতে পেরেছি এবং দেখতেও পাচ্ছি যে পানি অনেক বেশি দ্রুত নেমে যাচ্ছে। তো এটার কিছুটা প্রভাব লালমনিরহাটের দিকে পড়ে, বাদ বাকি তেমন কোনো সমস্যা নেই। রাত্রি এই ছিল তিস্তা ব্যারেজ থেকে আমার কাছে সবশেষ অবস্থা। উজানের ঝলে তিস্তা নদীর পানি বেড়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আমিরুল বাপ্পি। এদিকে ভারী বৃষ্টি ও ভূমিধসে ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং সহ কয়েকটি জেলায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 28 জনে। যান চলাচল বন্ধ থাকায় সেখানে আটকা পড়েছেন বহু পর্যটক। প্রতিবেশী দেশ ভুটানের চালা বিদ্যুৎ কেন্দ্রের পানি লোকালয়ে ঢুকে পড়ায় পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে জারি করা হয়েছে বন্যা সতর্কতা। এমন প্রেক্ষাপটে আজই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে পার্শ্ববর্তী নেপালেও বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 52 জনে। সতীর্থ কর্মকার জানাচ্ছেন বাকিটা। পূজার রেশ কাটার আগেই অতিবৃষ্টিতে বিপর্যস্ত পশ্চিমবঙ্গের দার্জিলিং সহ উত্তরাঞ্চলীয় কয়েকটি জেলা। গেল শনিবার রাত থেকে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে বসতবাড়ি, রাস্তাঘাট, ভেঙে পড়েছে সেতু কালভার্ট। দার্জিলিং থেকে কোচবিহার হোটেল হোমস্টেগুলোতে আটকা পড়েছেন বহু পর্যটক। ভারতের আবহাওয়া দপ্তর বলছে পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলীয় পাহাড়ি এলাকায় গেল শনিবার রাত থেকে টানা 12 ঘন্টা প্রায় 261 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। স্থানীয়রা বলছেন শেষবার এমন ভয়াবহ দুর্যোগের দেখা মিলেছিল 27 বছর আগে 1998 সালে। अभी परिस्थिति दूधिया का गंभीर है। जो रात का पानी से दूधिया का जो बांध बांधा हुआ है वो सब भी टूट गया, वो इरिगेशन चैनल भी सब टूट गया। अभी देख रहा है, अभी चैनल सब आ रहा है, देख रहा है। अभी स्थिति, ब्रिज भी टूटा है, अभी स्थिति गंभीर है। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দার্জিলিংয়ের মিরিক এবং সুখিয়া পোখরি। এর মধ্যে মিরিকে প্রাণহানির সংখ্যা সবচেয়ে বেশি। রোববার সকাল থেকেই উদ্ধার কাজে নেমেছে রাজ্যের বিপর্যয় মোকাবেলা বাহিনী, সেনা সদস্য এবং স্থানীয় পুলিশ। এমন পরিস্থিতিতে ঘটনাস্থল পরিদর্শনে সোমবারই উত্তরের পাহাড়ি এলাকা পরিদর্শনে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর হতাহতদের পাশে থাকার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আরও আশঙ্কার বিষয়, পূজার ছুটি উপলক্ষে হাজার হাজার পর্যটক এই পাহাড়ি অঞ্চলে বেড়াতে যান। এই বিপর্যয়ের জেরে তাদের অনেকেই আটকা পড়েছেন সেখানে। যদিও দার্জিলিং সহ উত্তরাঞ্চলীয় মোট 5 জেলায় কতজন পর্যটক আটকা পড়ে আছে এ বিষয়ে নিশ্চিত নয় রাজ্য প্রশাসন। একাধিক জায়গায় ধস এবং সেতু ভেঙে পড়ায় শিলিগুড়ির সঙ্গে দার্জিলিং, কালিম্পং এবং সিকিমের যোগাযোগ বন্ধ। 10 নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে বইছে তিস্তার পানি। পাশাপাশি বন্ধ হয়ে গেছে শিলিগুড়ি থেকে দার্জিলিংগামী 55 নম্বর জাতীয় সড়কও।
একই পরিস্থিতি পার্শ্ববর্তী দেশ নেপালে। কাঠমান্ডু টাইমস জানিয়েছে, বর্ষা মৌসুমের শেষ প্রান্তিকে অতিবৃষ্টির কারণে বাগমতী, মাধেশ ও কোশি অঞ্চলে মারাত্মক বিপর্যয় দেখা দিয়েছে। ভূমিধস ও বন্যায় প্রাণহানি বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে নিখোঁজদের তালিকাও। जुन किसिमको चाहिँ डुबान भएको छ ती ठाउँहरूमा अब हामीले चाहिँ अब हाई अलर्टमा चाहिँ अब बस्नुपर्छ। हाम्रो सुरक्षाकर्मीहरूलाई पनि हामीले सम्मानले हिजोदेखि नै हामीले चाहिँ हाई अलर्टमा राखेर। বৈরী আবহাওয়ার কারণে কাঠমান্ডু বিমানবন্দরে অভ্যন্তরীণ ফ্লাইটগুলোর সূচি কিছুটা বিঘ্নিত হলেও স্বাভাবিকভাবে চলাচল করছে আন্তর্জাতিক ফ্লাইটগুলো। এছাড়া দক্ষিণ পূর্বাঞ্চলে কোশি নদীর পানি বিপদসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় কোশি ব্যারেজের 56টি স্লুইস গেটের সবগুলোই খুলে দেওয়া হয়েছে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। নদী ভাঙনে শরীয়তপুরের জাজিরায় পদ্মার ডান তীর রক্ষা বাঁধের চলমান প্রকল্পের 1800 মিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। 11টি প্যাকেজের প্রায় 5,24,000 বালু ভর্তি জিও ব্যাগ ও কংক্রিটের ব্লক বিলীন হয়েছে নদীতে। এতে প্রকল্পের ক্ষতি প্রায় 35 কোটি টাকা। ভাঙন আতঙ্কে প্রকল্পের ক্ষতিগ্রস্ত এলাকা থেকে মালামাল সরিয়ে নিচ্ছেন ঠিকাদাররা। সজীব খানের ক্যামেরায় আরও জানাচ্ছেন কাজী মনিরুজ্জামান। প্রায় 9 কিলোমিটার দৈর্ঘ্যের জাজিরার পদ্মার ডান তীর রক্ষা প্রকল্পের পৈলান মোল্লাকান্দির ক্ষতিগ্রস্ত এলাকা। ভাঙনের তোড়ে ভেসে গেছে বালু ভর্তি জিও ব্যাগ। রক্ষা পায়নি ডাম্পিংয়ের অপেক্ষায় থাকা কংক্রিটের সিসি ব্লকও। একই অবস্থা নদীর ভাটিতে প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে। সীমানা পেরিয়ে নদী ঢুকেছে লোকালয়ে। এতে বিলীন হয়েছে 24টি বসতঘর। ঠিকানা হারিয়েছেন অন্তত 450 পরিবার। নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দা খলিল তালুকদার। ঘামে ভেজা অর্থে 5টি টিনের ঘর তৈরি করলেও চোখের পলকেই তা বিলীন হয়েছে নদীগর্ভে। সব হারিয়ে স্ত্রী আর সন্তান নিয়ে এখন ঠিকানাহীন খলিল তালুকদার। মাথা গোজার ঠাঁই না থাকায় ঘুরছেন পথে পথে। আধা ঘন্টার মধ্যে বাবা হয়ে গেছে, আধা ঘন্টা আগে নাই মাইকেন করা হয়েছিল। মাইকেনে মনে করেন মানুষজন নাই, আমার কিছুই দরকার নাই। কোয়ার মতো আমার কলজা খুলায় না বাবা। আমি ধরি না এম কোনো জিনিস আসল না। 70 বছর ধরে মনে করেন এই বাড়িটা করছি, কিন্তু ফাইটা যায় কিন্তু কইতারি না। নাহলে আমার আল্লাহ এই 5টা 7টা ঘর থাকতে আসবো, আমি মানুষের ঘরে বাড়া কেন থাকবো। খলিলের মতো এমন আর্তনাদ পদ্মা সেতুর ভাটিতে 0 পয়েন্ট থেকে কাথারিয়া পর্যন্ত প্রায় 2 কিলোমিটার এলাকার হাজারো মানুষের। তাদের অভিযোগ, নির্দিষ্ট সময় তীররক্ষা কাজ করা গেলে এমন ক্ষতির মুখে পড়তে হতো না তাদের। এখন যে অবস্থায় ভাঙতেছে, কোনো কাটালও লাগে না, কোনো কিছু লাগে না, ধাপ ধাপ পড়ে যাইতেছে। আমার ঘর নাই, দুয়ার নাই, জায়গা নাই, সম্পত্তি নেই, আমরা কেমনে মানুষের বাচ্চা খাইব? কোন পাথর তো আপনারা হালাইলেন, বস্তা তো আপনারা অনেক হালাইলেন, হালাইয়া তো আপনারা রাখতে পারলেন না। আর কাজের মতো কাজ তো আর আপনারা করেন নাই। করতেন যে তাহলে আমরা তো সর্বহারা হইতাম। যদি পাথর বস্তা আগে তো হালাই না থাকতো তাহলে কবরস্থান ভাঙতো না, আর এখান 100 বাড়িও গাঙ্গে নিত না। যথাসময় যদি এই প্রকল্পগুলা আমাদের জিও ব্যাগ ডাম্পিং ওদের কার্যক্রমগুলো যদি চালু করতো বা যথাসময় শুরু থাকতো, তাহলে আমাদের এই নদী ভাঙনে পড়তে হইতো না। পর্যাপ্ত পরিমাণ সময়ে ডাম্পিংয়ের কাজ না হওয়ার কারণে আমাদের এই ব্লকগুলো চলে গেছে। এই যে এতগুলা ব্লক যে নষ্ট হয়ে গেল বা পানিতে চলে গেল, এর দায়ভার কে নেবে? যেই বাঁধ আমাদেরকে রক্ষা করার কথা ছিল, আমাদের জন্য হাজার হাজার কোটি টাকা বাজেট করা হয়েছে আমাদেরকে রক্ষার জন্য, সেই বাঁধে আজকে বিলীন হয়ে যাচ্ছে। এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠান সরিয়ে নিচ্ছেন বাঁধ মেরামতের মালামাল। নতুন নকশা তৈরির পরই শুরু হবে তীররক্ষা কাজ, বলছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী। আর পানি উন্নয়ন বোর্ড দায় চাপালেন প্রকৃতির ওপর। পুরো প্রজেক্টে বর্তমানে হুমকির মুখে আছে। তো আমাদের চলমান কাজ আপাতত স্থগিত আছে। আমাদের ব্লক, জিও ব্যাগ এগুলো সব নদীগর্ভে চলে গেছে। পরবর্তীতে নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত আমরা নিরাপদ দূরত্বে আমাদের মালামাল সরাই ফেলতেছি। আর পানি উন্নয়ন বোর্ড থেকে পরবর্তীতে নতুন ডিজাইন এবং কার্যক্রম শুরু হইলে সেটা আমরা তখন কার্যক্রম চালাই যাব আর কি। কাজ ক্ষতিগ্রস্ত হয়েছে, কোনো ম্যাটেরিয়াল ক্ষতিগ্রস্ত হয় না। যখন যেইটুক জিও ব্যাগ ফেলা হয়েছে যেগুলি, সেটা কিন্তু সে অবস্থানে আছে। এই জিনিসগুলি কিন্তু এমন হালকা জিনিস না যে নদীর স্রোতের বেশি ভাসিয়ে নিয়ে যাবে। সমস্যা যেটা হয়েছে, নদীটা একটু শিফট করে গেছে। কোনো জায়গায় হয়তো 10 মিটার 15 মিটার, সর্বোচ্চ 110 মিটার একটা প্যাকেজে, 4 নম্বর প্যাকেজে। আমাদের দৃষ্টিতে এটা নদীর মরফোলজিক্যাল পরিবর্তন, নদী তার গতিপথ পরিবর্তন করতেছে, এই কারণেই ভাঙনটা হয়েছে। সুতরাং এখানে আসলে দায়িত্ব কাউকে দেওয়া যাবে না। 2023 সালে 31টি প্যাকেজে জাজিরার পদ্মার ডান তীর রক্ষা প্রকল্পের কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। 860 কোটি টাকা ব্যয়ে
3 বছর মেয়াদী প্রকল্পটি শেষ হওয়ার কথা 2026 সালের জুনে। নির্মাণাধীন জাজিরার ডান্তির রক্ষাবাঁধের বিশাল অংশ নদী ভাঙনের শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় আতঙ্কিত জাজিরার মানুষ। ক্ষতিগ্রস্ত মানুষের দাবি, এই বাঁধটি প্রকল্পের নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করবে কর্তৃপক্ষ। কাজী মনিরুজ্জামান, এখন শরীয়তপুর। সরকারি হস্তক্ষেপের অভিযোগ, একযোগে 16 প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, পরে আরও 4 প্রার্থীর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা। আদালতে পাল্টাপাল্টি রিট বিতর্কের পর আজ অনুষ্ঠিত হচ্ছে বহুল আলোচিত বিসিবির নির্বাচন। প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। সেখানে আছেন জুবাইর আহমেদ, যুক্ত হচ্ছে তার সঙ্গে। জুবাইর, বহুল আলোচিত বিসিবির নির্বাচন, আসলে এই নির্বাচন ঘিরে অনেক আলোচনা হয়েছে এর আগে। আজ আসলে ভোট গ্রহণের পরিবেশ আপনি কেমন দেখতে পাচ্ছেন, এবং প্রার্থী আর ভোটার যারা রয়েছে তাদের সঙ্গে কথা হয়েছে কিনা, তারা কি বলছেন? ধন্যবাদ। রাত্রে ঘড়িতে সময় এই মুহূর্তে 10:21। আর আমি যখন কথা বলছি তখন রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে ইতিমধ্যে ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। সকাল থেকে অনেক ধরনের বিতর্ক ছাপিয়ে ভোটার এবং যারা প্রার্থী তাদের মধ্যে বেশ একটা উৎসাহ দেখা গিয়েছে। আমরা দুজন প্রার্থীর সাথে কথা বলেছি, ক্যাটাগরি নাম্বার 3-তে যারা আছেন দেবব্রত পাল, এবং সেই সঙ্গে আছেন আমাদের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। তারা দুজনই জানিয়েছেন বেশ উৎসব মুখর একটা আমেজে তারা আজকে সেখানে এসেছেন। সেই সঙ্গে কাউন্সিলরদের মধ্যে থেকে আমরা যাদেরকেই দেখেছি তাদের মধ্যে আমরা বেশ উৎসাহ দেখতে পেয়েছি। আজকের এই ভোটের তথ্য যদি একটু জানিয়ে রাখি, মোট কাউন্সিলর ছিলেন 191 জন, কিন্তু বেশ কিছু পরিচালক আগে থেকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার কারণে বর্তমানে সেটি নেমে এসেছে 156 জনে। এই 156 জনের মূল্যবান ভোটে দেশের ক্রিকেটের আগামী 4 বছরে কারা থাকবে নীতি নির্ধারক পর্যায়ে সেটি নির্ধারিত হবে। এখন পর্যন্ত কাউন্সিলরদের উপস্থিতি খুব বেশি লক্ষ্য করা না গেলেও সকাল থেকে বেশ উৎসব মুখর পরিবেশ দেখা গিয়েছে। অনেক যারাই প্রার্থীরাই যারা আসছেন তারা বেশ স্বতঃস্ফূর্ত ছিলেন। এখন পর্যন্ত অবশ্য যারা নির্বাচন প্রত্যাহার করে নিয়েছেন বা যাদেরকে ঘিরে এত বিতর্ক, তাদের কোনো ধরনের আমরা এখন পর্যন্ত আভাস রাজধানীর এই প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দেখতে পাইনি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কাউন্সিলর এবং ভোটার দুজনেরই, কাউন্সিলরদের সেই সঙ্গে প্রার্থীদের উপস্থিতি আরও বেশি আসবে বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত আমাদের দৃষ্টিতে যা এসেছে, সভাপতি পদপ্রার্থীর যে যাদের আমরা নাম শুনতে পাচ্ছি, ফারুক আহমেদ থেকে শুরু করে আরও অনেকেই সেখানটা এসেছেন। একটি তথ্য আমি বাড়তি যোগ করে দিতে চাই, গতকাল রাতেও এখান থেকে নির্বাচনের যে প্রক্রিয়া সেখান থেকে একজন নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন, ফায়াজুর রহমান ভুঁইয়া, তিনি নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। তবে ব্যালটে তার নাম থাকছে নির্ধারিত সময়ে মনোনয়ন প্রত্যাহার না করার কারণে। সব মিলিয়ে এখন পর্যন্ত পরিবেশ বেশ উৎসব মুখর। কাউন্সিলরদের, বাইরে অপেক্ষমান সাংবাদিকদের, কিংবা আমি যদি বিসিবির সংশ্লিষ্ট যারা আছেন তাদের প্রত্যেককেই স্বতঃস্ফূর্তভাবে এখানে থাকতে দেখা গিয়েছে। আরও যদি কিছু অ্যাড করতে চাই আমি এই জায়গাগুলোতে, এখন পর্যন্ত এই জায়গা থেকে আজকের যেই ভোটাধিকারের যে প্রসেস, সেখান থেকে 23 জন পরিচালক আমরা পেয়ে যাব। বাকি 2 জন আসবে সরকারি নির্দেশনায় এনএসসির মাধ্যমে, নিয়োগের মাধ্যমে। আর মোট ভোটের ক্ষেত্রে ক্যাটাগরি 1-এ যদি আমরা যাই, সেক্ষেত্রে মূলত ঢাকা, রাজশাহী এবং রংপুর এই 3 বিভাগে আমাদের ভোটাধিকারের যে নতুন কাউন্সিলর তা থাকবেন। এই ছিল রাজধানী প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল থেকে আমার কাছে থাকার সবশেষ তথ্য। বিস্তারিত পরবর্তীতে আমরা নতুন তথ্যের সঙ্গে আরও জানানো হবে। বিসিবির নির্বাচনের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী জুবাইর আহমেদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসন্ন চাকসু নির্বাচনের সকাল থেকে প্রচারণায় নেমেছে প্রার্থীরা। বিভিন্ন অনুষদে প্রচারণা চালাচ্ছেন তারা। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছেন শোয়েব রহমান। শোয়েব, চাকসু নির্বাচনের প্রচারণা কেমন দেখতে পাচ্ছেন, এবং নির্বাচন ঘিরে ক্যাম্পাসের সবশেষ পরিস্থিতি কি জানাবেন?
রাত্রে আপনি জানেন পূজা ছুটির পরে গতকাল থেকে ক্যাম্পাস পুরোদমে চালু হয়েছে, ক্লাস পরীক্ষা শুরু হয়েছে এবং গতকাল শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কম ছিল, কিন্তু আজ থেকে কিন্তু শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ার আশা করেছিলেন প্রার্থীরা এবং সেই জায়গা থেকে সকাল থেকেই প্রার্থীরা কিন্তু প্রচারণায় নেমেছেন। একেবারে খুব সকাল থেকেই তারা বিভিন্ন অনুষদে গিয়েছেন এবং সেখানে তারা প্রচারণা কার্যক্রম শুরু করেছেন। কিন্তু এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসলে ঝুম বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টিতে প্রচার যে কার্যক্রম সেই প্রচার কার্যক্রমে কিছুটা ব্যাঘাত সৃষ্টি হয়েছে। তারপরেও প্রার্থীরা আছেন বিভিন্ন অনুষদে, তারা অবস্থান করছেন এবং এখানে যারা ভোটাররা রয়েছেন, শিক্ষার্থীরা রয়েছেন, তাদের মাঝে তাদের লিফলেট বিতরণ করছেন এবং লিফলেট বিতরণের পাশাপাশি তাদের যেই ইশতেহার সেই ইশতেহারগুলো ভোটারদের কাছে তুলে ধরছেন এবং তিনি নির্বাচিত হলে কী ধরনের কার্যক্রম করতে চান সেগুলোও কিন্তু তারা তুলে ধরছেন। এবং লিফলেটের ক্ষেত্রে আমরা দেখেছি তারা কিছুটা বৈচিত্র্য আনার চেষ্টা করেছেন, তার পদের সাথে মিল রেখে লিফলেট বানানোর চেষ্টা করেছেন, কিংবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ এবং প্রকৃতি, সেই সাথে এখানকার যেই সংস্কৃতি দীর্ঘদিন ধরে চর্চা হয়ে আসছে সেই সব বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু অনেকে লিফলেট ছাপিয়েছেন। সেই লিফলেটগুলো তারা বিতরণ করছেন এবং সেই সাথে তারা কিন্তু আশ্বাস দিচ্ছেন এবং বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র দলে ভাগ হয়ে কিন্তু প্যানেলগুলো বিভিন্ন ফ্যাকাল্টি হলগুলোতে একযোগে তারা প্রচারণা শুরু করেছেন। তবে দিনের পরের অংশটাতে, অর্থাৎ যে সময়টাতে ক্লাস পরীক্ষা চলে তার পরের অংশটাতেও কিন্তু বিশ্ববিদ্যালয় যেহেতু শাটলের ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সেখানে শাটল ট্রেনেও কিন্তু প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন এবং এরপরে রাত 10টা পর্যন্ত প্রচারণা চালানোর একটি সময় নির্ধারণ করে দিয়েছে প্রশাসনের পক্ষ থেকে। সেই রাত 10টা পর্যন্ত কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের যে সকল জায়গায় আড্ডামুখর হয়ে ওঠে সেখানে প্রার্থীরা যাচ্ছেন, সেখানে আড্ডা দিচ্ছেন এবং একই সাথে হলগুলোতেও কিন্তু তারা প্রচারণা করছেন। তো সব কিছু মিলিয়ে যদি বলি যে প্রচারণা জমে উঠেছে এবং গতকালও কিন্তু প্রশাসনের নির্বাচন কমিশনের সাথে প্রার্থীর এবং ভোটাররা বৈঠক করেছিলেন এবং সেখানে প্রার্থীদের বেশ কিছু বিষয় তারা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং সেখানে বিশেষ করে পোলিং এজেন্ট নির্বাচনের জন্য বা পোলিং এজেন্ট নিয়োগের জন্য কিন্তু 8 অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে এবং সেই সময়ের মধ্যে নির্দিষ্ট যে গুগল ফর্ম রয়েছে সেই গুগল ফর্মের মাধ্যমে প্রার্থীরা তাদের পোলিং এজেন্ট কারা হবেন সেই বিষয়টি তারা নির্বাচন কমিশনে আবেদন করবেন এবং সেভাবেই কিন্তু নির্বাচন কমিশন থেকে পোলিং এজেন্ট নিয়োগ করা হবে। এখন পর্যন্ত নির্বাচন কমিশন যেটি জানিয়েছে যে 7টি ভবনে নির্বাচনের যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলো তারা স্থাপন করবেন এবং প্রতিটি কেন্দ্রে 5 জন করে পোলিং এজেন্ট নিয়োগের একটি সিদ্ধান্ত কিন্তু প্রাথমিকভাবে নির্বাচন কমিশন নিয়েছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হলে তখন আসলে কী পরিমাণ পোলিং এজেন্ট একটি কেন্দ্রে থাকবে সেটা তখন আমরা জানতে পারবো। রাত্রি শোয়েব রহমান যুক্ত ছিলেন আমাদের সঙ্গে, জানাচ্ছিলেন চাকসু নির্বাচনের খবর। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। পূজার ছুটি শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় খোলার পর থেকে প্রচারণায় ব্যস্ততা বেড়েছে ডাকসু নির্বাচনের প্রার্থীদের। 16 অক্টোবর নির্বাচনে যেন কোনো ব্যাঘাত সৃষ্টি না হয় সে নিয়ে আছে প্রার্থীদের বিভিন্ন দাবি। এ নিয়ে আরও জানাতে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে যুক্ত হয়েছেন রাকিবুল হাসান। রাকিব, ডাকসু নির্বাচন ঘিরে নিশ্চয়ই প্রচারণা দেখছেন, সবশেষ পরিস্থিতি কি জানাবেন আমাদের? রাত্রি আসলে ডাকসু নির্বাচন নিয়ে দীর্ঘদিন থেকে আসলে শিক্ষার্থীদের যেমন প্রত্যাশা, একই সাথে এই 35 বছর পরের নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তারা কিন্তু প্রচারণা করছিলেন এবং পরবর্তীতে যখন এটির সময় পিছিয়ে যায় তারপরেই কিন্তু পূজার ছুটি পড়ে এবং এই পূজার ছুটির শেষে আমরা দেখছি প্রার্থীরা পুরো ক্যাম্পাসের এই প্রান্ত থেকে ও প্রান্ত চষে বেড়াচ্ছেন এবং আপনি জানেন যে গেল রোববার থেকে আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ক্লাস পরীক্ষা সেগুলো পুরোদমে শুরু হয়েছে, যার কারণে সকাল থেকে আমরা দেখেছি 9টায় একটি ক্লাস এবং 10টার দিকে একটি ক্লাস, যার কারণে শিক্ষার্থীরা এখন বাইরে খানিকটা কম। এই কারণে যারা প্রার্থী রয়েছেন তারা একটু দেখে বেড়াচ্ছেন কোথায় আসলে শিক্ষার্থীদের জটলাগুলো রয়েছে, বিশেষ করে খাবার দোকান সহ যে সমস্ত জায়গায় শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় কাজে আসেন সেখানে তারা যাচ্ছেন, দোয়া চাচ্ছেন এবং বলছেন যে 16 অক্টোবর যে নির্বাচন সেই নির্বাচন অনুষ্ঠিত করতে তাদের প্রাণান্ত চেষ্টা রয়েছে এবং তারা চান যে হচ্ছে যে সকলেই যেন এটিতে অংশগ্রহণ করে। যেই পরিস্থিতি আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তৈরি হয়েছিল ডাকসু নিয়ে, সেই পরিস্থিতি যেন না হয় সেটি নিয়ে কিন্তু আজকে বেশ কয়েকটি প্যানেল, ডাকসু ফর র্যাডিক্যাল চেঞ্জ সহ স্বতন্ত্র প্রার্থী তারা কিন্তু 12টার সময় একটি সংবাদ সম্মেলন করবে বলে ঘোষণা দিয়েছেন এবং তারা বলছেন যে সেখানে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের যে চলমান আন্দোলন সেটি যা বন্ধ রয়েছে, তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়ার প্রেক্ষিতে তাদের কিছু কথা রয়েছে এবং এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে নির্বাচন কমিশনের কাছে তারা আরও কিছু বলতে চান। তো সব কিছু মিলিয়ে আসলে প্রার্থী এবং শিক্ষার্থী ভোটার যারা একেবারে প্রথম বর্ষের ভোটার তারাও
আসলে এটার সাথে আছে। প্রার্থীরা আসলে সব কিছুকে ঠিক রেখেই আসলে আগামীর যে নির্বাচনটি সেটি তারা প্রত্যাশা করছেন এবং খুবই অংশগ্রহণমূলক এবং সুন্দর একটি পরিবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনটি অনুষ্ঠিত হবে বলে তারা প্রত্যাশা করছেন। আমরা আজকে সকাল থেকে ছাত্রদল থেকে শুরু করে স্বতন্ত্র প্রার্থী ও অন্যান্য যে সমস্ত প্যানেল রয়েছে তাদের যে ভিপি প্রার্থী জিএস প্রার্থীরা রয়েছেন তাদের সাথে কথা হচ্ছিল। তারাও মূলত আসলে এই বিষয়টি বলছে যে যেহেতু একটা ধাক্কা পরে কিন্তু আবারও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচন যে তারিখটি দিয়েছে সেটি যেন কোনোভাবে আসলে ব্যাঘাত না হয় সেই চেষ্টাটি সেই পরিবেশটি তারা নিশ্চিত করতে যাচ্ছেন এবং তারা যেটি বলছেন যে এই যে প্রথম বর্ষের যারা ভোটার রয়েছেন প্রায় 4000-এর অধিক তারা কিন্তু এই নির্বাচনে একটা বড় ধরনের প্রভাব রাখতে পারে। সুতরাং তাদেরকে শুরুর দিকে আসলে যেভাবে আসলে প্রার্থীরা পায়নি বা ছুটির কারণে চলে গেছিল সেইটি আসলে রাত্রি তাদেরকে আসলে তাদের দোরগোড়ায় যাওয়ার চেষ্টা করছেন প্রার্থীরা এবং তাদের যে ইস্তেহার তাদের যে পরিকল্পনা সেটির কথা জানাচ্ছেন। তো নির্বাচনের যে প্রচার প্রচারণা সেটি বেশ জমে উঠেছেই বলা যায়। তো রাত্রি এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ খবর। রাকসু নির্বাচনের খবর জানাতে যুক্ত ছিলেন রাকিবুল হাসান। সারা দেশের মতো চট্টগ্রামে উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। ভোর থেকে বিভিন্ন বিহারে শুরু হয় ধর্মীয় নানা আনুষ্ঠানিকতা। এ নিয়ে আরও জানাতে নন্দনকানন বৌদ্ধ বিহার থেকে যুক্ত হয়েছেন কাজী মাহফুজ। মাহফুজ, প্রবারণা পূর্ণিমার আনুষ্ঠানিকতা সম্পর্কে জানতে চাই আপনার কাছ থেকে এবং ঠিক এই মুহূর্তে কি আচার আনুষ্ঠানিকতা চলছে সেখানে জানাবেন। বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব হচ্ছে এই প্রবারণা উৎসব। আমরা দেখেছি ভোর থেকেই নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়েই এই বৌদ্ধ পূর্ণিমার যে কার্যক্রম সেগুলো শুরু হয়েছে। চট্টগ্রামের যে বৌদ্ধ বিহারগুলো রয়েছে প্রত্যেকটিতে আমরা দেখেছি ভোর থেকে জাতীয় পতাকা এবং বৌদ্ধ ধর্মের যে পতাকা আছে সেটি উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। পাশাপাশি বৌদ্ধ পূজা থেকে শুরু করে পিণ্ডদান, অষ্টশীল, পঞ্চমশীল এই কার্যক্রমগুলো চলছে। এই মুহূর্তে আসলে প্রার্থনা কার্যক্রম চলছে। আমরা দেখতে পাচ্ছি যে শিলাদান যে কার্যক্রম সেটিকেই আমরা কিছুক্ষণ পরপরই একটি অংশ শেষ হলে আবার পরের অংশ শুরু হয়, এভাবেই শুরু হয়েছে। আপনি জানেন যে বৌদ্ধ ধর্মের অন্যতম যিনি গুরু তিনি হচ্ছেন গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ আজ থেকে 2500 বছর আগে নির্বাণ লাভের পর আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত 3 মাস বসবাস করতেন এবং বসবাস শেষে মূলত আজকের দিনে তিনি প্রবারণা এই অনুষ্ঠানের আয়োজন করতেন এবং সেটি পালন করতেন। এর মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি পরম্পরায় বৌদ্ধ ধর্মগুরুরা এই বসবাস শেষে 3 মাসের যে বসবাস সেটি শেষেই মূলত প্রবারণা পূর্ণিমা পালন করে থাকেন, উদযাপন করে থাকেন। তারই ধারাবাহিকতায় আজকেও আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের যে বৌদ্ধ বিহারগুলো রয়েছে সেখানে এই আনুষ্ঠানিকতাগুলো চলছে। বৌদ্ধ ধর্মের অনুসারীরা ছোট নানা বয়সী মানুষ কিন্তু এই বৌদ্ধ বিহারগুলোতে আসছেন, ধর্মীয় যে আচারগুলো রয়েছে সেগুলো তারা পালন করছেন। আমরা এখানে দেখেছি হাজার বাতি জ্বালানোর যে দৃশ্য সেগুলো। পাশাপাশি আপনাকে বলে রাখি যে বিকেলে কিন্তু এই প্রবারণা পূর্ণিমার অন্যতম আকর্ষণ সেটি হচ্ছে ফানুস ওড়ানো উৎসব। সেটি মূলত সন্ধ্যার দিকে শুরু হবে এবং এটি দেখার জন্য শুধুমাত্র বৌদ্ধ ধর্মাবলম্বী তারা নয়, অন্যান্য ধর্মের মানুষও কিন্তু এই ফানুস উৎসবে অংশগ্রহণ করেন দেখেন। তো সেই প্রস্তুতিও কিন্তু এই বৌদ্ধ বিহারগুলোতে চলছে আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমরা একটু দেখানোর চেষ্টা করছি মঞ্চের মধ্যে বৌদ্ধ ধর্মীয় গুরু যারা আছেন তারা কিন্তু এখানে ধর্ম দেশনা যে কার্যক্রম অর্থাৎ ধর্মের বিভিন্ন বাণীগুলো কিন্তু ভক্তদের শোনাচ্ছেন এবং তারা বলছেন যে এই প্রবারণা মূলত একটি উৎসব নয়, পাশাপাশি এর মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে যেগুলো অশুভ শক্তি আছে সেগুলো যেমন বর্জন করা হবে তেমনিভাবে সত্য এবং ন্যায়কে তারা বরণ করবেন এই প্রবারণা পূর্ণিমা উৎসবের মধ্য দিয়ে। তো সব কিছু মিলে বলা যায় যে চট্টগ্রামের নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীরা তাদের অন্যতম বৃহত্তম উৎসব হচ্ছে এই প্রবারণা পূর্ণিমা সেটি উদযাপন করছেন। চট্টগ্রামে উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। সেখান থেকে যুক্ত ছিলেন আমাদের সঙ্গে কাজী মাহফুজ। এবার দেশের বাইরের প্রসঙ্গ।
গাজায় যুদ্ধ বন্ধে আজ মিশরে আলোচনায় বসবে হামাস ও ইসরায়েলের প্রতিনিধি দল। মার্কিন প্রেসিডেন্টের 20 দফা পরিকল্পনার নানা বিষয় নিয়ে পরোক্ষ আলোচনা হবে এই বৈঠকে। এমন প্রেক্ষাপটে গাজায় শান্তি ফেরাতে উভয় পক্ষকেই দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আল জাজিরা বলছে, বৈঠকে ইসরায়েলি দলের প্রতিনিধিত্ব করবেন দেশটির কৌশলগত মন্ত্রী জন ডারমার, আর হামাস প্রতিনিধিত্ব করতে থাকবেন সংগঠনের রাজনৈতিক শাখার প্রধান খলিল আল হায়া। এই বৈঠক ছাড়াও মিশরে অনুষ্ঠিত হবে ইন্ট্রা প্যালেস্টিনিয়ান ডায়ালগ শীর্ষক একটি কনফারেন্স। এই আয়োজনে ট্রাম্পের প্রতিনিধিত্ব করবেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ। এদিকে মিশরে অনুষ্ঠেয় এই বৈঠকের আগে রোববার গাজায় রাতভর হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এতে নতুন করে প্রাণ গেছে অন্তত 24 ফিলিস্তিনের। ট্রাম্পের আহ্বানে গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়নের নতুন সম্ভাবনা দেখা দিলেও এটি সত্যিই কি উপত্যকাটির মানুষের প্রায় 2 বছরের যুদ্ধাবস্থার অবসান ঘটাতে পারবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। এছাড়া প্রস্তাবনায় জিম্মি মুক্তি, ট্রাম্পের নেতৃত্বাধীন অন্তর্বর্তী শাসন ব্যবস্থার কথা থাকলেও স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতির বিষয়টি অনুপস্থিত। এখনও স্পষ্ট নয় হামাসের অস্ত্র পরিত্যাগের বিষয়টিও। এসব কারণে আগের দুইবারের মতো এবারের যুদ্ধবিরতিও স্বল্প সময়ের জন্য কিনা তা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। অর্ণব প্রসাদ জানাচ্ছেন বাকিটা। গাজায় ইসরায়েলি আগ্রাসনের দ্বিতীয় বর্ষপূর্তির আর যখন একদিন বাকি, তখন যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটির মানুষ প্রহর গুনছে নতুন যুদ্ধবিরতি কার্যকরের। এরই মধ্যে এটি বাস্তবায়নে 20 দফা প্রস্তাবনা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাতে আংশিক সম্মতি জানিয়েছে হামাস, রাজি হয়েছে ইসরায়েলও। এতে বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে গাজায় শান্তি ফিরিয়ে আনার ইস্যু, অপেক্ষা যুদ্ধবন্ধের সেই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণের। তবে আশার আলোর বিপরীতে আছে অনেক শঙ্কা, যা ভেস্তে দিতে পারে গাজা যুদ্ধবিরতির সম্ভাবনাও। ট্রাম্প যুদ্ধবিরতির প্রস্তাবনা দিলেও সেগুলো কার্যকরের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। এছাড়া ট্রাম্পের প্রস্তাবনা অনুযায়ী হামাস অস্ত্র প্রত্যাহার করবে কিনা তা এখনও স্পষ্ট জানা যায়নি। যদি গোষ্ঠীটি এতে রাজি না হয়, তাহলে ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত মানবে কিনা এ নিয়েও রয়েছে সংশয়। ট্রাম্পের 20 দফা প্রস্তাবনা অনুযায়ী হামাস ও ইসরায়েলের মধ্যকার চুক্তি স্বাক্ষরের 72 ঘন্টার মধ্যে সকল জীবিত ও মৃত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিবে হামাস। এই সময়ের মধ্যে জীবিত জিম্মিদের মুক্তি দেওয়া সম্ভব হলেও ধ্বংসস্তূপের মধ্য থেকে মৃত জিম্মিদের মরদেহ উদ্ধার করতে আরও বেশি সময় লাগতে পারে। এছাড়া হামাস আংশিক যুদ্ধবিরতি মেনে নেয় ট্রাম্প গাজায় বোমা হামলা বন্ধের আহ্বান জানালেও সেদিনও উপত্যকাটিতে হত্যাযজ্ঞ চালিয়েছে ইসরায়েল। এদিকে গাজা যুদ্ধবিরতি পরিকল্পনায় নেতানিয়াহু সমর্থন জানালেও তার মন্ত্রিসভার 2 সদস্য, নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গভির ও অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এর বিরোধিতা করেছেন। অন্যদিকে ট্রাম্পের প্রস্তাবনায় গাজায় একটি অস্থায়ী অন্তর্বর্তীকালীন শাসন ব্যবস্থা গঠনের কথা থাকলেও স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে স্পষ্ট কিছু উল্লেখ নেই। Mr. Netanyahu has made it his sort of lifelong commitment as a politician to make sure there is no Palestinian state. Israeli electorate and the Israeli leadership, including Israeli opposition figures, begin to openly discuss and embrace a political process and a political settlement that is in line with the ambitions and objectives of Palestinians and the international community. 2023 সাল থেকে গাজায় আগ্রাসন শুরুর পর 2 বার যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল ও হামাস। তবে নানা অজুহাতে বেশি দিন কার্যকর হয়নি এগুলো। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। ভারতের জয়পুরে একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 6 রোগীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হচ্ছে, রাজ্য পরিচালিত সাওয়াই মানসিং হাসপাতালের ট্রমা সেন্টারে স্থানীয় সময় রোববার মধ্যরাতে এই দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিবার এই অগ্নিকাণ্ডের জন্য হাসপাতালের অব্যবস্থাপনাকে দায়ী করলেও কর্তৃপক্ষ বলছে স্টোরেজ রুমের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। এ সময় স্টোরেজ রুমে রাখা বিভিন্ন নথি, আইসিইউ সরঞ্জাম, রক্তের নমুনা রাখা টিউব সহ বেশ কিছু জরুরি সরঞ্জাম পড়ে যায়। এনডিটিভি আরও জানিয়েছে, অগ্নিকাণ্ডের সময় ট্রমা সেন্টারের নিউরো আইসিইউতে
মোট 11 জন রোগী ছিলেন। মর্মান্তিক এই দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার আরও 2 সদস্য। হংকং ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ দলের সাথে যোগ দিতে আজ দেশে আসছেন হামজা চৌধুরী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রেজাউল করিম, যুক্ত হচ্ছে তার সঙ্গে। রেজা, হামজা কখন নাগাদ দেশে পৌঁছবেন আর তিনি আজ কোথায় যাচ্ছেন? অনুশীলনে অংশ নেবেন কিনা, সব মিলিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে জানতে চাই। রাত্রি যেটা ছিল স্বপ্ন বাংলাদেশের দর্শকদের, সেটা কিন্তু পূরণ হয়েছে অনেক আগেই। হামজা চৌধুরী এখন প্রতিটা ফিফা উইন্ডোতে বাংলাদেশে আসছেন, যার ব্যতিক্রম এবারও নয়। হংকং ম্যাচকে সামনে রেখে হামজা চৌধুরী আসছেন এবং কিছুক্ষণ নাগাদ হামজা চৌধুরী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। আমরা জানতে পেরেছি 10:55 নাগাদ অথবা 11টা নাগাদ হচ্ছে হামজা চৌধুরী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন এবং সেখান থেকে অবতরণ করে এখানে আসলে তিনি সংবাদ মাধ্যমের সামনে আসার তেমন কোনো সুযোগ নেই। এখান থেকে সরাসরি চলে যাবেন তিনি টিম হোটেলে এবং আজকে তিনি টিমের সাথে প্রথম অনুশীলনে যোগ দেবেন, যেটা আমরা জানতে পেরেছি। এবং আগামীকাল পরশু অর্থাৎ 3টা সেশন তিনি পাচ্ছেন বাংলাদেশের দলের সাথে হংকং ম্যাচের আগে। এই হংকং ম্যাচটা কিন্তু বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এশিয়ান কাপ বাছাই পর্বের যেই রেসটা আছে, টিকে থাকার যেই লড়াইটা আছে, সেই লড়াইতে কিন্তু টিকে থাকতে হলে এই ম্যাচটা বাংলাদেশের অবশ্যই জয় পাওয়া দরকার এবং সেই লক্ষ্য এবং সেই সব কিছু চিন্তাভাবনা নিয়েই কিন্তু হামজা চৌধুরী আসছেন। এবং হামজা চৌধুরী বাংলাদেশের দলের সাথে যোগ দিলে অবশ্যই একটা বাড়তি উন্মাদনা তো থাকবেই, ফুটবলারদের ভিতরেও কিন্তু একটা বাড়তি কি বলে যে অনুপ্রেরণা কাজ করবে, কারণ হামজা চৌধুরী লেস্টার সিটির ক্যাপ্টেন্সির আর্মব্যান্ড পরে কিন্তু তিনি খেলছেন এবং এত বড় একজন ফুটবলার যিনি FA কাপ জয় করেছেন, যিনি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছেন, এখন ইংলিশ চ্যাম্পিয়নশিপে খেলছেন। তো এই হামজা চৌধুরীকে নিয়ে আসলে অনেক উন্মাদনা। হংকং ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ দলের সাথে যোগ দিতে আজ দেশে আসছেন হামজা চৌধুরী। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রেজাউল করিম। বাংলাদেশ দলের শক্তিমত্তা বাড়লেও গোল করায় এখনও সিদ্ধ হস্ত নয় ফুটবলাররা। তবে হংকং ম্যাচে গোল আসবে বলে আশাবাদী ফরওয়ার্ড রাকিব হোসেন। সাথে শক্তিশালী দলটিকে হারানোর আশা ব্যক্ত করেছেন কোচ হাভিয়ের কাবরেরা। রেজাউল করিম জানাচ্ছেন বাকিটা। হামজা সৌমিত্রা যোগ দেয়ায় বাংলাদেশ ফুটবল দলের শক্তিমত্তা বেড়েছে, তবে গোল করার কাজটা এখনও ঠিকঠাক করতে পারছে না লাল সবুজদের প্রতিনিধিরা। ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে পুরো ম্যাচ মাঠের খেলায় ভালো থাকলেও ফিনিশিংয়ে ছিল চোখে পড়ার মতো ত্রুটি, যেখানে সবচেয়ে আলোচনা হয়েছে যোগ্য স্ট্রাইকার সংকট নিয়ে। ঘরের মাঠে এবার জামাল ভুঁইয়াদের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্ট হংকংয়ের বিপক্ষে। বাঁচা মরার লড়াইয়ে গোল আসবে কিনা সেসব সন্দেহ দূর করেছেন আগের ম্যাচে ফরওয়ার্ড লাইনের নেতৃত্ব দেয়া রাকিব হোসেন। তবে এই ম্যাচেও মেকশিফট স্ট্রাইকার হিসেবে খেলার সম্ভাবনা রয়েছে তার। প্র্যাকটিস ভালো হচ্ছে, কারণ মাঠে এবং মাঠের বাইরে যেমন আমাদের ভিডিও সেশন হচ্ছে, ক্লাস হচ্ছে, তো মাঠেও এরকমভাবে ট্রেনিং হচ্ছে। তো সামনে হামজা এবং সমিত আসতেছে, ওরা আসলে আমরা একটা টিম ওয়াইজ প্র্যাকটিস করতে পারবো। প্রতি ম্যাচে এগুলো নিয়ে কাজ হয় মাঠে, তো এবারও আলাদাভাবে এরকম প্র্যাকটিস চলতেছে। তো ইনশাল্লাহ এই ম্যাচে গোল হবে আর কি। সিঙ্গাপুর ম্যাচে সুযোগগুলো কাজে লাগাতে না পারায় এখনও আফসোস আছে রাকিবের। তবে ভুলগুলো শুধরে হংকং ম্যাচে ভালো কিছু উপহার দিতে চায় বাংলাদেশ দল। অনেক অ্যাটাক করছি, অনেক কর্নার অ্যাচিভ করছি এবং আমরা কিন্তু একটা গোল করতে পারছি এবং ওখানে কিন্তু আমরা অনেকগুলো কর্নার পেয়েছিলাম। তো সামনে ম্যাচগুলো আছে যেখানে কোচ সেট পিস নিয়ে কাজ করছে। কোচ কাবরেরার কোচিং পদ্ধতি নিয়েও আলোচনা হচ্ছে ফুটবল মহলে। তবে এসব কথা পাশ কাটিয়ে দলের উন্নতিতেই ব্যস্ত এই স্প্যানিশ। হামজা সমিতদের প্রভাব কাজে লাগিয়ে শক্তিশালী দলটিকে হারানোয় বদ্ধপরিকর কাবরেরাও। We expect a huge performance from everyone. It's another great opportunity for us to perform at home, to get 3 points, to really become a contender again to qualify, which is we want to fight till the end for that. And that is the objective for everyone, for the ones who are here and for Hamza and for Summit. Obviously, we expect a good impact from them.
কাবরেরার চুক্তির মেয়াদ ক্রমশই কমছে। হংকং ম্যাচের ফলাফলের উপর বাংলাদেশ দলের সাথে এই স্প্যানিশ কোচের থাকা না থাকার বিষয়টিও নির্ভর করছে অনেকটা। তবে দেশের ফুটবল ভক্তরা চাইবে এই ম্যাচটিতে জয় এনে দিয়ে শেষ সময়টা স্মরণীয় করে রাখুক কাবরেরা, সাথে বাংলাদেশ জমিয়ে তুলুক এশিয়ান কাপের বাছাই পর্বের লড়াই। রেজাউল করিম, এখন, ঢাকা। দর্শক, শেষ করছি এখন বাণিজ্য, তবে যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। কোনো দল বা ব্যক্তি নয়, জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড দেশের জনগণ। বিবিসি বাংলাকে তারেক রহমান, দ্রুত দেশে ফিরে নির্বাচনে লড়াইয়ের প্রত্যাশা। দেশে কমেছে গাড়ি ফ্ল্যাট বিক্রি। স্থবির বিয়ের বাজার, রাজনৈতিক অস্থিরতা ও নির্বাচনী কারণ বলছেন অর্থনীতিবিদরা। ইলেকশনের টাইম আসতেছে, যত কাছে আসতেছে মানুষজন একটু ভয় পাচ্ছে যে অ্যাকচুয়ালি এইটা সিনারিওটা কোন দিকে যাবে। যেটা গাড়ি পারচেজ করছে না, একইভাবে জমি পারচেজ করছে না, এইভাবে অন্যান্য এক্সপেন্সিভ জায়গায় ল্যান্ড পারচেজ করছে না। উজানের ঝলে তিস্তার পানি বেড়ে প্লাবিত লালমনিরহাট, নীলফামারী, রংপুরের নিম্নাঞ্চল। পানি নামতে শুরু করলেও কমেনি ভোগান্তি, মহাপরিকল্পনা বাস্তবায়নের তাগিদ। আকস্মিক বন্যা ভূমিধসে পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে প্রাণহানি বেড়ে 28। আটকা অসংখ্য পর্যটক, নেপালেও পরিস্থিতির অবনতি, মৃতের সংখ্যা ছাড়ালো অর্ধশত। এবং আলোচিত বিসিবি নির্বাচনের ভোট গ্রহণ শুরু। তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস মিললেও নানা বিতর্কে কমেছে জৌলুস, ভোট দিচ্ছেন 156 কাউন্সিলর। এই ছিল এখন বাণিজ্যের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।